প্রথমটা 2.5 ঘন্টা হবে, শেষেরটা 2.5 ঘন্টা হবে, যেহেতু আমাদের আধা ঘন্টা করে ভেঙে 9 ঘন্টা। তো আমরা মোট 4 বারে আশা করছি আমরা এটা দিতে পারবো, প্রথম 3 বার আর শেষেরটা তো চূড়ান্ত। আচ্ছা, পাবলিকেশন অফ রেজাল্ট, কেন্দ্র থেকে তো একটা রেজাল্ট তো পাবলিশ হয়েই যাবে ওখানে স্বাক্ষর হওয়ার পরে। আর অফিসিয়াল ইলেকশন কমিশনের যে প্রসেসটা আছে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার স্বাক্ষর করার পরে সেটা রিটার্নিং অফিসার হয়ে যখন নির্বাচন কমিশনে আসবে, তখন আমাদের নিচে যে ঘোষণা মঞ্চ করা হয়েছে, আয়োজন করা হয়েছে, সেখান থেকে আপনারা এটা জানতে পারবেন। তো এই হচ্ছে সার্বিক প্রস্তুতি নির্বাচন নিয়ে। আমি শুধু একটা জিনিস বলতে চাই, আপনারা আমাদের অবিচ্ছিন্ন অংশ হিসেবে কাজ করেছেন, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা, এবং যা কিছু ভালো হয়েছে এটা সমান ভাগিদার আপনারাও। পাশাপাশি আমরা এই পর্যন্ত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, নির্বাচন কমিশন সন্তুষ্ট। যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে এগুলো না ঘটলে আরও ভালো হতো। অতীতে যে কোনো সময় চেয়ে আমরা ভালো অবস্থায় আছি। সবার প্রতি আহ্বান, রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, সমর্থক সবার প্রতি আহ্বান যে আমরা যেন এই সুন্দর পরিবেশ বজায় রেখে, এবং যেসব জায়গাতে কিছুটা হলেও এখনো পর্যন্ত টেনশন বিরাজমান, সেগুলো যেন আর কন্টিনিউ না করে সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে আমাদের অতি প্রতীক্ষিত এই নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করি। মোবাইল ফোন ব্যবহারের ব্যাপারে একটি কথা একটু বলে নেই, যদিও বা ক্লারিফিকেশন দেওয়া হয়েছে। আমার মনে হয় একটা সার্কুলার নিয়ে বোধহয় একটু বিভ্রান্তি তৈরি হয়েছিল। এই সার্কুলার ওয়াজ মেন্ট ফর ল এনফোর্সিং এজেন্সিজ এবং ইলেকশন অফিসিয়ালস। সেটা সার্বজনীনভাবে পড়ার কোনোই সুযোগ নাই, বাট আমি পড়ে দেখেছি এটা সার্বজনীনভাবে পড়ার একটা সুযোগ ছিল। কারণ জুলাই মাসে যে নীতিমালা করা হয়েছে সাংবাদিক এবং পর্যবেক্ষকদের জন্য, সেই নীতিমালা অনুযায়ী আপনারা সবকিছু ব্যবহার করতে পারবেন। ওই নীতিমালায় কোনো পরিবর্তন করা হয় নাই। নীতিমালাটা বই আকারে আপনাদের কাছে আছে, এবং একজন সাংবাদিক শুধুমাত্র ক্যারি করতে পারবেন না মোবাইল ফোন। প্রান্তিক একজন সাংবাদিকের কাছে আপনাদের মতন এরকম বুমওয়ালা হয়তো ক্যামেরা নাই, তার কাছে মোবাইল ফোনটাই হয়তো তার ক্যামেরা। তিনি ওখানে কেন্দ্রে তো ঢুকতে পারবেনই, এমনকি উনি কক্ষেও ঢুকে ভিডিও করতে পারবেন, ছবি করতে পারবেন, সবকিছু করতে পারবেন, যে সময় তাকে অ্যালাউ করা হয়েছে সেই সময়ের মধ্যে। যেটা তিনি পারবেন না, কক্ষের ভিতরে ঢুকে উনি ইন্টারভিউ নিতে পারবেন না এবং লাইভ টেলিকাস্ট করতে পারবেন না, আর মার্কিং প্লেসের ভিতরে যেতে পারবেন না, যেটা গোপন কক্ষ। গোপন কক্ষে কেউই যেতে পারবেন না, এমনকি ভোটারও গোপন কক্ষের ভিতরে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। সুতরাং এটা একদম ক্লিয়ার করে দিলাম, কারণ মোবাইল আমাদের এখন শরীরের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। জি বল। না 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 না, আমি তো বললাম, পরিষ্কার করে দিলাম তো, ইট ওয়াজ মেন্ট ফর ল এনফোর্সমেন্ট এজেন্সিজ এবং ইলেকশন অফিসিয়ালস। ভাষাটা হয়ে গেছিল সার্বজনীন। জি, কারণ সংসদের ফলাফলটা আপনারা আগে করবেন না একই সঙ্গে গণভোট? দুটো ফলাফলই আমরা সাইমালটেনিয়াসলি দিব। আমরা আবারও বলি দুটো ফলাফলই আমরা সাইমালটেনিয়াসলি দিতে থাকবো এবং দিব, ঠিক আছে? কারণ আর কেন্দ্রীয় দুটো ব্যালটই একই সাথে সাইমালটেনিয়াসলি গণনা করা হবে। পদ্ধতিটা আবারও বলে দেই যে ভোট গণনা শেষ হওয়ার সাথে সাথেই প্রিজাইডিং অফিসার গণনা কার্যক্রম হাতে নেবেন। সেখানে বাক্সগুলো অফলোড করার পরে সাদা ব্যালট তথা জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট আলাদা করা হবে, আর পিঙ্ক ব্যালট বা গোলাপি ব্যালট যেটা গণভোটের ব্যালট সেটাকে আলাদা করা হবে। গণনা কার্যক্রম একই সাথে শুরু হবে, তা না হলে দেখা যাবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পাওয়ার পরে এজেন্টরা দৌড় মেরে চলে গেছে, আর কেউ থাকবে না। আবার যদি আপনি গণভোটের ফলাফল আগে ডিক্লেয়ার করেন, অস্থিরতা তৈরি হবে বাইরে। সো আমরা দুটোর কোনোটাই করতে চাই না, একসাথে করব। একজন করে নিজে বলেন। আচ্ছা, ওটা কম্পাইলেশন অন্য জিনিস। ফলাফল ঘোষণা এক জিনিস আর কম্পাইলেশন এক জিনিস। কম্পাইলেশন মানে হচ্ছে সকল কেন্দ্র থেকে যে ফলাফলগুলো এসেছিল খণ্ড 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 করে যে সারা যতক্ষণ সময় লাগুক না কেন সেটা যে এসছে, আমাদের অভিজ্ঞতা কি বলে, বেশিরভাগ ফলাফলই হয়তো দেখা যাবে মাঝরাতের মধ্যে পেয়ে গেছি আমরা, ডিস্টেন্ট কিছু সেন্টার ছাড়া, যেগুলো আসতে হয়তো একটু সময় লাগে। পরের দিন সকালবেলায় এই প্রত্যেকটা কেন্দ্রে যেটা আনঅফিসিয়াল ফলাফল আগে ডিক্লেয়ার করা হয়েছে, এটা ফর্ম 18-তে লিপিবদ্ধ করে প্রার্থী বা তার এজেন্টের উপস্থিতিতে রিটার্নিং অফিসার স্বাক্ষর করবেন। সেটার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে গেজেট পাবলিশ হবে। একজন করে নিন, যে উনি বলুক। যেখানে
আসলে ভোটার হবে, কিন্তু জাতীয় নির্বাচন হচ্ছে যে যে মার্কা বেশি পাবে সে জয়ী হবে একটা আসন, কিন্তু গণভোটের রেজাল্টে কি হবে? আসন হয় না, সামগ্রিক ভোট এক করে একবারে হবে। জি, পুরা দেশের ভোটের সংখ্যার উপরে সিম্পল মেজরিটির উপর নির্ধারিত হবে। জি স্যার, রাজনৈতিক দল ও প্রার্থীদের যেমন হচ্ছে বিএনপি, জামাতে ইসলাম, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি যে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ধর্মকে ব্যবহার করে নির্বাচনী প্রচার চালাচ্ছে। এক পক্ষ বলছে যে আমরা প্রকৃত ইসলাম, আরেক পক্ষ বলছে যে না ওরা নয় আমরা প্রকৃত ইসলাম। এরকম অসংখ্য উদাহরণ আছে। নির্বাচন কমিশন এসবের বিষয়ে কি ব্যবস্থা নিচ্ছে? নির্বাচন কমিশন ওইসব তাত্ত্বিক ডিবেটের মধ্যে ঢুকতে চায় না। কেউ যদি ক্লিয়ারলি কোনো আচরণবিধি ভঙ্গ করে থাকেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনাদেরকে শুধু অবগতির জন্য বলি, আমরা এই পর্যন্ত প্রায় 300 মতন শুধু কেসি ফাইল করেছি বিভিন্ন জায়গাতে। আমরা প্রায় 5 শতাধিক তদন্ত করেছি। শত শত প্রার্থী এজেন্ট তারা মাঠ পর্যায়ে ক্ষমা চেয়ে তাদের কারেক্ট করে নিয়েছেন বিধায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হয় নাই। সো এটা কন্টিনিউয়াস প্রসেস। রিটার্নিং অফিসাররা যেখানে যে ধরনের পরিস্থিতি উদ্রেক হচ্ছে, কারো একটা ফেসবুকের একটা পোস্ট দেখে আমি মনে হয় কোনো কনক্লুসিভ কমেন্ট করতে পারবো না। আর আমাদের সামগ্রিক রাজনৈতিক বাস্তবতা এবং এর ভিতরে অন্য যেসব আন্ডারটোন আছে সেগুলো আমরা সবাই বুঝি। জি 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 একজন আমি সবারটা নিব, আজকে সবার উত্তর দিব। বলেন। আমরা তো কোনো স্পেকুলেশন করতে চাচ্ছি না, তবে আমরা ধারণা করি ইনশাআল্লাহ আমরা যে ফিডব্যাক পেয়েছি, মানুষের মাঝে যে উচ্ছ্বাস, ভোটার টার্ন আউট ভালো হবে ইনশাআল্লাহ। ভোট গ্রহণ একটা বিষয় আসে যে ভোট যখন শুরু হয়, প্রার্থী এবং এজেন্ট যারা থাকেন, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব হলো ব্যালটগুলো দেখানো আর কি, যে এখানে কোনো সিল মারা নেই। এই ধরনের বিষয়, এই বিষয়ে কোনো আপনাদের কি নির্দেশনা থাকে? এটা একদম নির্দেশনার কিছু না, এটা আইন। যে ওটা হ্যাঁ, এটা সেইভাবে বলে দিই। আচ্ছা, আমি বলিনি, আমি শাহনেওয়াজের প্রশ্নের উত্তরটা দিয়ে নেই আগে। আপনারা যে আইনগুলো এটার সাথে রিলেটেড 31 থেকে শুরু করে পরবর্তীতে আরপিও গুলো, এগুলোর উপরে প্রশিক্ষণ করানো হয়েছে প্রত্যেকটা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারকে, যে কিভাবে একটা ব্যালট আপনার গণনা করা হবে। ওনারা ওই পদ্ধতি অবলম্বন করবেন। স্যার, একটা ব্যাপার একটু জানি, আপনারা তো যখন প্রার্থীদের শুনানি যখন অনুষ্ঠিত হয়েছিল তখন তো তাদের আপনারা শুনানি করে চূড়ান্ত করলেন, কিন্তু মাঠে অনেক জায়গায় স্যার ভোটের মাঠে বহু মানুষের সঙ্গে কথাবার্তা বলে যেটা বুঝছি, অনেকের প্রশ্ন যে ইলেকশন কমিশন কি ঋণ খেলাপিদের এবং দ্বৈত নাগরিকত্ব যাদের ছিল তাদের ক্ষেত্রে নাকি অনেক ছাড় দিছে, এবং এটা কোনো একটা পক্ষের মানে শক্তির এর কারণে নাকি এটা করা হচ্ছে, এটা মানুষের পারসেপশন স্যার, যদি কিছু বলেন। আচ্ছা, আজকে যদিও বা এটা প্রাসঙ্গিক নয়, আজকে ইলেকশন, তারপরে আপনি যেহেতু প্রশ্নটা আনলেন, আমার মনে হয় এই প্রশ্নের উত্তর আপনারা ভালো জানার কথা। আপনারা সবাই উপস্থিত, আমরা কথাটা বলি, একটু সবাই চুপ থাকি। আপনারা সবাই উপস্থিত ছিলেন আপিল শুনানিতে। এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে ঋণ খেলাপি। ঋণ খেলাপির ব্যাপারে আমাদের একটা রেফারেন্স, আমাদের মাননীয় কমিশনার আব্দুর রহমান আল মাসুদ আপনাদেরকে বলেছে যে 41 DLR এ একটা রেফারেন্স আমরা পাই, যদিও বা এটা স্থানীয় সরকার নির্বাচন রিলেটেড, যেখানে বলা হয়েছে যে যারা গ্যারান্টার ডিফল্টার, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী তারা ডিফল্টার হলেও নির্বাচনে অংশগ্রহণের জন্য তাদের কোনো বাধা নেই। এই যেহেতু একটা রেফারেন্স আছে, সেই রেফারেন্সের ভিত্তিতেই আমরা বিচার করেছি। এটা হচ্ছে ঋণ খেলাপি সংক্রান্ত। বাট যারা প্রিন্সিপাল বড়োয়ার, নিজেই বড়োয়ার এবং ডিফল্টার, তাদের একজনকেও ছাড় দেওয়া হয়নি। আপনাদেরকে শুধু বলি, একটা রাফ হিসাব বলি, সম্ভবত 54 জন মতন সিআইবি রিপোর্টের কারণে আপনার রিটার্নিং অফিসারদের কাছ থেকে রিজেক্টেড হয়েছিল। তার মধ্যে যেগুলো ছোট আমরা দেখেছি, হ্যাবিচুয়াল না, টাকা দিয়ে দিয়েছে ইত্যাদি, এরকম সম্ভবত 22 বা 23 জনকে আমরা ক্লিয়ার করে দিয়েছিলাম। আরো 2-3 জন সম্ভবত আদালত থেকে পরে ক্লিয়ার হয়েছে, বাকি আর কেউ কিন্তু ক্লিয়ার হয় নাই। এটা কিন্তু কেউ বলছেন না, এটা ভাবার কোনোই কারণ নেই যে ঋণ খেলাপিরা চাইলেই ভোটে অংশগ্রহণ করে ফেলছেন, আর ইলেকশন কমিশন চাইলেই দিতে পারে। ইলেকশন কমিশনের আইনের বাইরে গিয়ে কাউকে কোনো সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, দ্বিতীয় শেষ করে নি আপনার দ্বৈত নাগরিকত্ব নিয়ে বলি, কারণ এটা নিয়ে প্রায়শই আপনারা প্রশ্ন করে থাকেন। দ্বৈত নাগরিকত্বের বিষয়ে বিস্তারিত আবারও আমাদের আব্দুর রহমান আল মাসুদ ভাই বলেছেন। এখানে দুটো ক্লজ আছে এবং এটা সংবিধানে, এটা কিন্তু একদম হাইয়েস্ট ইয়েতেই আছে
একটা দুইয়ের গতে আছে, সরি গয়ের 3-এ আছে, আর একটা হচ্ছে 2 কতে আছে, আমি যদি ভুল হলে মাফ করবেন। অর্থাৎ 66 ধারার মধ্যে এই আর্টিকেল 66 এগুলো দেয়া আছে। প্রথমটাতে বলা আছে স্ট্রেট ফরওয়ার্ড যে একজন দ্বৈত নাগরিক ইলেকশনে অংশগ্রহণ করতে পারবেন না। এরপরে 2011 সালে পঞ্চদশ সংশোধনীর সাথে এই 2-এর ক ধারাটা যোগ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে তবে কেউ যদি দ্বৈত নাগরিকত্ব, যে আরেকটা দেশের নাগরিকত্ব ত্যাগ করেন বা পুনরায় বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেন, তাহলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এই জায়গাটাতেই এসে ডিবেটটা দাঁড়ায় আমাদের অ্যাপেলের সময়, যে ত্যাগ করা বলতে কি বোঝায়। এবং সেইখানে আমরা দেশের প্রমিনেন্ট লয়ারদের যে ইন্টারপ্রিটেশন, এবং আমরা এখানে শুনানির পরে যেটা উপনীত হয়েছে, কেউ যদি তার পক্ষ থেকে ত্যাগ করার যাবতীয় কাজ সম্পন্ন করে থাকেন, অর্থাৎ তিনি আর আরেকটা দেশে থাকতে চাচ্ছেন না মর্মে অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন, যেখানে টাকা দেওয়ার কথা টাকা দিয়েছেন, যেখানে ঘোষণা দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন, এবং তার পক্ষ থেকে করণীয় সব সম্পাদন করেছেন, তাহলে আমরা এটাকে ইন্টারপ্রেট করেছি যে তিনি তার মানে 2-এর ক অনুযায়ী এখন উনি বৈধ। সো দ্বৈত নাগরিক থাকা অবস্থায় কেউ ভোটে অংশগ্রহণ করছেন, এটা সুযোগই নেই, সংবিধানেই সুযোগ নেই। ক্লিয়ার? ওকে। বডি অন ক্যামেরার কথা বলছেন? জি, বডি অন ক্যামেরার ফিড আমাদের এখানেও আছে, এবং আমরা যেটা পাবো না সেটার জন্য বডি অন ক্যামেরা আনুমানিক 25,000 ডিপ্লয় হচ্ছে। এই 25,000-এর মধ্যে একটা সংখ্যক আছে আইপি বেসড, যারা সরাসরি ফিডটা দিতে পারবে, আর কিছু হচ্ছে তারা লোকালি শুধু রেকর্ড করে রাখতে পারবে, আইপি বেস না। সম্ভবত সংখ্যাটা 15,000 আর 10,000। তো যেটাই হোক না কেন, যেখান থেকে আমরা আইপি বেসড ক্যামেরা আছে ফিড পেতে পারি, যেটা আমাদের সিদ্ধান্ত গ্রহণে প্রয়োজন হবে, আমার তো মিনিট বাই মিনিট বডি অন ক্যামেরার ফিড দেখার দরকার নাই। যেখানে নির্বাচন কমিশনের এমন একটা ক্রিটিক্যাল সিদ্ধান্ত নিতে হতে পারে, নির্বাচন কমিশনকে আসতে হতে পারে, সেখানে প্রয়োজন। তা না হলে যে ছোটখাটো বিষয়গুলো ঘটে থাকে, এগুলো তো প্রথমে প্রিজাইডিং অফিসার দেখবে, তারপরে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, তারপর রিটার্নিং অফিসার, পরে না ইলেকশন কমিশন, আর পুলিশ মূলত এগুলো দেখবে। 50টা দল অংশগ্রহণ বলছেন, এখন 51টা আগে ছিল, এখন বলেন 50টা, কোনটা বাদ পড়লো? আর এটা কি আপনার সন্তুষ্ট কিনা যে এই রাজনৈতিক দলগুলো আসলো, সেটা কি সন্তুষ্ট? সম্ভবত একটা উইথড্র করেছে, আমার এক্স্যাক্টলি দলের নাম মনে নেই। কোন একটা, আমি বলি আপনাদেরকে, এখন এই 50টা দলের মধ্যে 4টা দল আছে, একজন করে প্রার্থী, সম্ভবত এইরকম কোন একটা দল আপনার উইথড্র করেছে। এখন যে প্রচার করতেছে একজন করে নিই। আসন না, কেন্দ্র। আচ্ছা আচ্ছা, কেন্দ্রগুলোর প্রত্যেকটার আপনার স্থানীয় পর্যায়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল আছে। এই সেলগুলো এই সংবেদনশীলতা বিবেচনায় ওখানে ডেপ্লয়মেন্ট প্ল্যান করে থাকে, ফোর্স প্রিপজিশনিং করে থাকে। এগুলো অনেক টেকনিক্যাল ব্যাপার। ন্যূনতম ধরেন একটা কেন্দ্রে পরিপত্র অনুযায়ী থাকার কথা 15 জন। এই সংবেদনশীলতার নিরিখে কোনো জায়গায় সংখ্যাটা বাড়বে, আবার কোন জায়গায় গ্রুপিং করে ওখানে আরেকটা ফোর্সকে ডিপ্লয় করা থাকবে, ইত্যাদি ইত্যাদি। জি, অনলাইনে প্রচারণা এখন অনেকে পার্টিরা চালাচ্ছে, এটা কি আচরণবিধি লঙ্ঘন? না, এটা আচরণবিধি লঙ্ঘন হবে না, এটা আচরণবিধি লঙ্ঘন হবে না। এই জন্য দেখেন, প্রচারণা কিন্তু এখনো চলতে পারে, তবে আনুষ্ঠানিক প্রচারণা, মিছিল, সমাবেশ, এইগুলো নিষিদ্ধ হয়ে গেছে। আইনটা পড়ে দেখবেন। এখন কোন একজন প্রার্থী বা তার সমর্থক মানুষের সাথে যোগাযোগ করে হাতে হাত মিলিয়ে ভোট চাইছে, এটার মধ্যে কোনো সমস্যা নেই। না, আমরা কোন পক্ষের কথা বলছি না, আমরা হ্যাঁও বলছি না, নাও বলছি না, আর এটা আমরা ক্লিয়ার করে দিয়েছি। তবে গণভোটটা কি, গণভোটের প্রশ্নগুলো কি, এই প্রশ্নের ভিতরে আর কি কি বিষয় আছে, এইগুলো সম্বন্ধে সচেতন করা হচ্ছে। দুইটা ব্যালট, পোস্টাল ব্যালট তো আলাদা কেন্দ্রই। ফলাফলের নিয়ে একটা সংশয় তৈরি হচ্ছে, রাজনৈতিক ভোটাররা বলছে যে চূড়ান্ত দেরি হতে পারে। আপনারা কি মনে করেন? ফলাফল যেটুক সময় ন্যূনতম প্রয়োজন তার বেশি 1 সেকেন্ডও লাগবে না। হ্যাঁ, তবে তাড়াহুড়া করতে গিয়ে যেন ভুল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে পোস্টাল ভোট গণনায়। কারণ পোস্টাল ভোটের তাও আবার দুটো ব্যালট না, শুধু বাইরে থেকে যে ব্যালটগুলো এসছে, প্রবাস থেকে যে ব্যালট এসছে, সেই ব্যালটে 119টা সিম্বল আছে। প্রত্যেকটা সিম্বল চেক করে দেখতে হবে কিন্তু
কারণ যদি একাধিক সিম্বলে কেউ ভুল করে মার্ক করে থাকে তাহলে ওই ব্যালটটা বাতিল হবে, ওই সময়টুকু দিতে হবে। ধারাবাহিকভাবে হবে। আপনার তো শুনেছি, আমি আরেকজনেরটা নিই, যে বলে না এখন একটা অভিযোগ এসেছে যে বলছে প্রশাসন এক পাশে হেলে গেছে, কমিশনও অন্ধের মতো ওই এক পাশেই কাজ করছে। আমরা তো গত 1 বছর 2 মাস ধরে বিভিন্ন ধরনের অভিযোগের উপরেই আছি, আমরা এটা নিয়ে চিন্তিত নই। আমরা সম্পূর্ণ আইনিভাবে স্ট্রেট লাইনে কাজ করে যাচ্ছি এবং সেভাবে কাজ হবে। ভোট কেন্দ্রে যদি সহিংসতা হয়, ভোট কেন্দ্রে কন্টিনিউ করবেন না বন্ধ করবেন, এই বিষয়ে আমরা- এটা কি বলা সম্ভব? এখানে কোন ধরনের সহিংসতা হবে তার উপর নির্ভর করবে। এমন আমি বলি, যেটা হয়ে থাকে আপনার বিনা কারণে অনেক সময় গ্যাঞ্জাম লেগে থাকে, লাইনে দাঁড়ানো নিয়ে 2 জন মিলে ঝগড়াঝাটি লাগালো, সেখান থেকে আরো 4 জন এটার সাথে উৎসাহী মানুষ যোগ দিল, যেটা হয়ে থাকে আমাদের বাস্তবতা তো এটা। সো এখানে কি কেন্দ্র বন্ধ করে দেবে? হয়তো টেম্পোরারি করলো, অথবা হয়তোবা আরেকটু বড় আকারের হলো, টেম্পোরারি বন্ধ করে আবার সিচুয়েশন নিয়ন্ত্রণের মধ্যে এনে আবার ভোট শুরু হবে। আর যেখানে নিয়ন্ত্রণে আনা সম্ভব না হয়, যদি আমরা আশা করছি যে এই ধরনের ঘটনা ঘটবে না, যদি হয় তখন নেক্সট স্টেজের ব্যবস্থা নিতে হবে। স্যার আমার প্রশ্ন না, এই যে ইনফরমেশনগুলো একটু পরে হয়তো আমরা পেয়ে যাব, কিন্তু প্রত্যেক নির্বাচনের আগে 300 আসনের প্রার্থী তালিকা আমরা পাই, এবার আনুষ্ঠানিক প্রার্থী তালিকাও দেওয়া হচ্ছে না। আপনার ওয়েবসাইটে একটু ফ্যাক্টশিটটাই স্যারের হাতে, এটা হয়তো একটু পরে দেবে। এই যে 299 আসনের প্রার্থী তালিকা, এটা গণমাধ্যমের জন্য পেয়ে যাবেন। ওকে, যদি না পেয়ে থাকেন, যদি না পেয়ে থাকেন, আমি সেক্রেটারিয়েটকে অনুরোধ করবো আজকের মধ্যে আপনাদেরকে হস্তান্তর করতে। জি, নির্বাচন হয়ে যাচ্ছে বলে বললাম, অনেক সমন্বয় দরকার। স্যার, সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আপনারা কতটা আশা করেন? আমি যদি আচ্ছা আমি বলি না, তদুপরি এই ধরনের এই প্রশ্নটা সবসময় এসে থাকে। আমি মনে করি আমরা যা দেখতে পাচ্ছি, আমরা তো সিমটম দেখে বলতে পারি। ভোটারদের প্রস্তুতি, উচ্ছ্বাস, আপনি শুধু আজকে ঢাকার ট্রেনের দিকে তাকিয়ে দেখেন কি পরিমাণ মানুষ যার বাড়িতে যাচ্ছে শুধু ভোট দেওয়ার জন্য, উৎসবে পরিণত হয়েছে। ভোটারদের উপস্থিতি, উচ্ছ্বাস, রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা এবং তাদের সচেতনতা, নির্বাচনে ইতোপূর্বে বাংলাদেশে এত ফোর্স, এত ক্যাপাসিটি ডিপ্লয় কখনোই করা হয় নাই। সবকিছু মিলিয়ে আমি মনে করি না যে দের ইজ এনি রিজন টু বি অ্যাংশাস। তবে হ্যাঁ, বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, আমরা প্রস্তুত আছি। স্যার, মানে এটা একটা কষ্ট, সেটা হলো আমরা সাংবাদিকরা যারা কাজ করব তারা কিভাবে করবে, এটা তো কোনো এটা আচ্ছা, আমি আপনার এই অভিযোগটা সম্পূর্ণ মাথায় নিয়ে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার পক্ষে যদি করা থাকে, ভবিষ্যতে শুধু আপনারা নন, এই যে পর্যবেক্ষক যারা আছে, হাসপাতালে যারা অ্যাডমিটেড আছে, ইভেন সরকারি কর্মজীবীদের যারা ডিপেন্ডেন্ট, ওয়াইফ, সন্তান, তারা তো ভোট দিতে পারছেন না পোস্টাল ব্যালটে। সো আমরা পোস্টাল ব্যালটে যে অনুশীলনটা করছি, চলুন আশা করি যে এই অনুশীলনটা সুন্দরভাবে সম্পন্ন হোক। এটা যদি আমরা সার্থকভাবে করতে পারি, ভবিষ্যতে দেখবেন অনেককে আমরা এটার মধ্যে আনতে পারবো। হুম আমরাও কোনো সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। আপনারা খেয়াল করে